এই কোশ্চেনটা দেখো, এখানে এনপিআর এবং এনসিআর দুইটার মান দেওয়া আছে, দিয়ে তোমাকে এন এবং আর এর মান বের করতে বলছে। তো আমরা এনপিআর এবং এনসিআর এর মধ্যে সম্পর্ক জানি, সেটা হচ্ছে অনেকটা এরকম। দেখো, আমরা তো জানি এনসিআর, সেটার সাথে যখন আমরা আর ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করব, তখন আমরা এনপিআর এটা পাই, ঠিক না? এটা আমরা জানি যে বিন্যাস এবং সমাবেশের মধ্যে সম্পর্ক এটাই। তো এই দুইটা মান যখন দেওয়া আছে, আমি যদি বসায় দেই, দেখো এনসিআর এটার মান হচ্ছে 120। তাকে দেখো লিখলাম 120 ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। আর এনপিআর সমান কত, 240 দেওয়া আছে। তাকে দেখো 120 এখানে ভাগ করে দিলে কি হবে, অথবা সবাইকে 120 দিয়ে যদি ভাগ করি, তাহলে তুমি কিন্তু এখানে ধরো শুধু আর ফ্যাক্টোরিয়াল থাকবে, আর 240 কে 120 দিয়ে ভাগ করে 2 থাকবে। তো 2 মানে কিন্তু 2 ফ্যাক্টোরিয়াল, এটা লেখা যায়, কারণ 2 ফ্যাক্টোরিয়াল মানেই কিন্তু 2। তাকে বলো তো আর এর মান কত হবে। সুতরাং দেখো আমি অলরেডি আর এর মান পেয়ে গেছি, আর এর মান 2। শেষ। এখন তুমি যদি আর এর মান জানো, যে কোনো একটার মধ্যে আর এর মান বসাও, দেখবা মান পেয়ে যাবা। সাপোজ আমি এনপি আর এই জায়গায় বসায় দিই, বুঝছো? আমি এখন লিখবো এন পি, আর এর মান হচ্ছে 2, তাই NP2 এটা সমান কত, 240। বুঝছো? এখন NP2 কে কেমনে লেখা যায় জানো? যেহেতু এখানে দুইটা সংখ্যা মানে 2, আর এর মান 2, তুমি কিন্তু এটাকে শর্টকাটে এইভাবে লিখতে পারো, n × n - 1 এইভাবে লিখতে পারো। এটা কেমনে হয়েছে আশা করি এতদিনে জানো, বুঝছো? কারণ হচ্ছে এনপি আর এর যে ফর্মুলা নিচে কি হবে, n - r ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হয়, বুঝছো? তো এখানে এটা এটা কাটা হয়ে শুধু এটা থাকে। তো এখন তুমি দেখো, এটা যদি তুমি ক্যালকুলেট করো, এখানে n × n মানে হচ্ছে n², আর এখানে -1 দিয়ে n কে গুণ করলে কি হবে, -n হবে। আর এখানে যে 240, এটা তুমি যদি বাম পাশে নিয়ে আসো, তাহলে -240 = 0। দেখো একটা দ্বিঘাতী সমীকরণ চলে আসছে, এটা সলভ করে তুমি n এর মান পেয়ে যাবা, মিডল টার্ম পাবা, বুঝছো? তো এটা আমি করে দিচ্ছি, দেখো এইদিকে দেখো, এটা তুমি এভাবে করবা n²। তুমি কি জানো 240 মানে 15 × 16 মানে 240, জানো এটা? 15 × 16 এটা গুণ করে 240 হয়। তাহলে আমি এটা এইভাবে লিখি, ধরো আমি এখানে লিখতে পারি সাপোজ এখানে লিখলাম +15 লিখলাম, ঠিক আছে, 15n। তাহলে বিয়োগ হবে কত বলতো, -16n লিখতে হবে। কারণ কি বলতো, যেন 15 থেকে 16টা বিয়োগ করে একটা -n থাকে। মিডল টার্মে ভাঙলাম, বুঝছো? আর এখানে হবে -240 = 0। তুমি এখন n কমন নিলে কি হবে, n + 15, -16 কমন নাও, তাইলে কি হবে, n মাইনাস মাইনাস প্লাস হয়ে কি হবে, +15 = 0। তাহলে তুমি n এর n +15 এটা একটা মান, আবার n - 16, দেখছো এই দুইটার গুণফল আকারে পাওয়া। তাহলে তুমি দেখো এটার গুণফল এটার গুণফল যদি 0 হয়, তুমি এখান থেকে দেখতে পাচ্ছ n এর মানটা 16 আসবে। আর এখান থেকে দেখো n এর মান -15 আসবে, এটা একসেপ্টেবল না, বুঝছো? -15 একসেপ্টেবল হবে না, কারণ n এর মান নেগেটিভ হয় না, তাহলে এটাই অ্যান্সার, বুঝছো? তবে সুতরাং n এর মান কত হবে, n এর মান হবে 16, এটাই অ্যান্সার। তো তুমি যদি এটা বুঝো, দেখো আমরা পরের কোশ্চেনে চলে যাই। দেখো তো এই কোশ্চেনটা, এই যে দেখো কি বলছে, আগেরটার মতোই, বুঝছো? মানে জাস্ট একটা ইকুয়েশন সলভ করতে বলছে, n এর মানটা বের করতে হবে। এটা কিন্তু অনেক জায়গায় পরীক্ষা আসছে। দেখো এটা আমি শুরু করি, একদমই সিম্পল। তোমাকে দেওয়া আছে যে NP2 সমান 3 NC3, এটা দেওয়া আছে, এটা সলভ করবা। তাহলে তুমি এটা এইভাবে লিখো, তুমি তো শর্টকাট জানো, NP2 সমান লেখা যায় n × n - 1। এখানে 3 লিখলাম, আর NC3 সেটাকে কেমনে লিখবো, যেহেতু এখানে সংখ্যাটা 3, তাহলে তিনটা রাশি লিখো, একবার লেখো n, এরপর লেখো n - 1, আরেকটা লিখতে হবে n - 2। শর্টকাটে করলাম, বুঝছো? এখন এইটুক যখন হয়েছে, এটা কিন্তু NP হয়েছে, NP3 লিখছি। যেহেতু এটা C, তাহলে কি করতে হবে বাবা তো, এখানে কিন্তু তোমার আর ফ্যাক্টোরিয়াল দিয়ে এক্সট্রা ভাগ করতে হয়। তুমি কি জানো এনসিআর এর ফর্মুলাটা কিন্তু এরকম, এনসিআর সমান, ধরো এনসিআর সমান হচ্ছে n ফ্যাক্টোরিয়াল / n - r ফ্যাক্টোরিয়াল, এন্ড সাথে একটা কিন্তু আর ফ্যাক্টোরিয়াল থাকে, বুঝছো?
তা আমি এক্সটা এখানে আর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। এখানে আর এর মান কত? আর এর মান হচ্ছে 3। তাহলে আমি 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে চাইলে ভাগ করতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারি। এখানে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ না করে এই পাশে 3 ফ্যাক্টোরিয়াল গুণ করে দিলেও হবে। বুঝছো? তাহলে এই পাশে যদি গুণ করতে হয় তাহলে কেমনে কি করব বলো? এই যে গুণটা করে দিচ্ছি, দাঁড়াও। এখানে হচ্ছে আমি ইনটু ধরো 3 ফ্যাক্টোরিয়াল দিলাম, ঠিক আছে? এখন মজার জিনিস দেখো, এইটুক অলরেডি কাটা, বুঝছো? তাহলে 3 ফ্যাক্টোরিয়াল থাকবে, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6 লিখলাম, ইকুয়াল টু এখানে 3 থাকবে ইনটু n মাইনাস 2 থাকবে, কারণ বাকি অংশটা কাটা যায়। তাহলে ওভারঅল কি হয় বলো তো? তুমি এদিকে দেখো, 3 6 কাটলে এখানে শুধু 2 থাকবে, তাহলে 2 সমান n মাইনাস 2। তাহলে দেখো তো, মাইনাস 2 এই পাশে গিয়ে কি হবে? n এর মান কত হবে? n এর মান 4। এটাই অ্যান্সার। বুঝছো? এই কোশ্চেনটা দেখো, একটি পঞ্চভুজের কর্ণের সংখ্যা বের করতে বলছে। এন্ড এটা একটা খুবই মজার কোশ্চেন। এন্ড এতক্ষণ আমরা যে সমাবেশটা শিখলাম, এটা কিন্তু সমাবেশের একটা অ্যাপ্লিকেশন বলতে পারো। দেখো কোশ্চেনটা কেমনে সলভ করি। পঞ্চভুজ যেহেতু বলছে, তার মানে অবশ্যই 5টা বিন্দু থাকবে। আমি ধরে নিচ্ছি এটা একটা বিন্দু, 2টা, ধরো 3টা, 4টা, ধরো 5টা বিন্দু নিয়ে নিলাম, দেখছো? তো এটা দিয়ে আমি একটা পঞ্চভুজ তৈরি করব, বুঝছো? করতেই পারবো। কিন্তু তোমার কাছে পঞ্চভুজের কি জানতে চাইছে? কর্ণ জানতে চাইছে। এন্ড কর্ণ কি কাইন্ড অফ একটা দৈর্ঘ্যই তো, তাই না? ধরো এটা একটা কর্ণ হইতে পারে, এটা হইতে পারে। তো তুমি জাস্ট আগে চিন্তা করো, এই যে 5টা বিন্দু দিয়ে আমি কতগুলা বাহু তৈরি করতে পারি বলো তো? মানে 5টা মানে কি, যে কোনো দুইটা দুইটার সাথে কানেক্ট হইলেই কিন্তু একটা বাহু হয়, এটা কি বুঝো? মানে এটা এটার সাথে কানেক্ট, বা এটা এটার সাথে, এটা এটার সাথে কানেকশন হইলেই কিন্তু একটা বাহু তৈরি হয়। তো তুমি বলো তো, এই যে 5টা বিন্দু দিয়ে তাহলে কয়টা বাহু তৈরি করতে পারবা? এটার অ্যান্সার খুবই সিম্পল, অ্যান্সার হবে 5c2। এরকম কেন হলো বলো তো? কারণ দুইটা দুইটা করে বাছাই করলেই তুমি বাহু পাবা। তো যেহেতু এখানে মোট বিন্দু এলো 5টা, 5টা থেকে তুমি দুইটা করে কত ভাবে বাছাই করতে পারবা, এটাই তো সমাবেশ, তাই না? মানে এখানে সবগুলা বাহু কিন্তু অলরেডি আছে। মানে এখানে যত ভাবে সম্ভব, যত ভাবে কানেকশন দেওয়া সম্ভব সবগুলা এখানে করে ফেলছি। তাহলে এটাই কি কর্ণের সংখ্যা হবে? উত্তর হচ্ছে না। কেন? কারণ তুমি একটু মজার বিষয় দেখো। সাপোজ পঞ্চভুজটা আমি তৈরি করি, এই যে এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত পঞ্চভুজটা। এখন এই যে পঞ্চভুজে, এগুলা কিন্তু বাহু, বুঝছো? মানে একদম শেষ প্রান্তে যেগুলা থাকে এগুলা হচ্ছে বাহু। এগুলা কি কোনোভাবে কর্ণ বলতে পারবা? পারবা না। আর কর্ণ তাহলে কোনগুলা হবে? এই বাহুগুলা বাদ দিয়ে বাকি যে বাহু তৈরি হয় ওগুলাই হচ্ছে কর্ণ। যেমন এইটার থেকে এইটা নিতে পারি, আবার এটা থেকে এটা নিতে পারি, এটা থেকে এটা নিতে পারি, এটা থেকে এটা নিতে পারি। এই কয়েকটা পসিবল দেখেও বোঝা যায় যে 5টা হবে। তো সেটা আমি কেমনে করব জানো? এখানে কিন্তু সবগুলা বাহু আছে, তাই না? সেখান থেকে এই যে পাশের যে বাহুগুলা এগুলো আমি বাদ দিয়ে দিব। এখানে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। তাহলে কর্ণের সংখ্যা হবে, টোটাল যে বাহু আছে সেখান থেকে পাশের বাহুগুলা বাদ দিয়ে দিবা। বুঝছো? টোটাল যত ভাবে দৈর্ঘ্য তৈরি সম্ভব শুধু এই 5টা বাদ দিয়ে দিলে তাহলে বাকি কোনগুলা থাকবে? মাঝখানের গুলা থাকবে। এন্ড সেগুলাই কর্ণ মিন করে, এটাই অ্যান্সার। বুঝছো? তাহলে এটা আমি শর্টকাটে করে দিচ্ছি, 5c2 এটার মান কত বলো তো? 5c2 এর মান সম্ভবত 10। তুমি ক্যালকুলেটারে দেখো, -5, অ্যান্সার 5 হয়েছে, বুঝছো? কারণ আমি কিন্তু দেখাইছিলাম কর্ণ কিন্তু 5টা হবে, এই যে এই 5টা, অ্যান্সার 5। এখন তোমাকে আমি বলে দিই শর্টকাটে, যদি এখানে পঞ্চভুজ না বলে বলতো যে এন ভুজ, ধরো এন সংখ্যক যদি বিন্দু থাকে, ঠিক আছে, এন ভুজ, তখন সেটার কর্ণ কয়টা হবে? সেটার অ্যান্সার হবে nc2 মাইনাস এন। এন বাদ গেল কেন? কারণ এন ওই এইসব বাহুগুলাকে মিন করে, মানে যেগুলা কর্ণ না, বুঝছো? আর যদি বলে যে এন সংখ্যক বিন্দু দিয়ে কতগুলা বাহু তৈরি করা যাবে, মানে সব ধরনের বাহু, তখন nc2 হবে। বুঝছো? তো এটা যদি তুমি মনে রাখতে পারো, দেখো তো এই কোশ্চেনটা সলভ করা যায় কিনা। এই যে দেখো কোশ্চেনটা খুবই মজার একটা কোশ্চেন। দেখো কি বলছে, বলছে যে 12টি বাহু বিশিষ্ট একটি সমতল ক্ষেত্রের কৌণিক বিন্দুগুলার সংযোগ রেখা দিয়ে যতগুলা ত্রিভুজ তৈরি করা যায় তা নির্ণয় করো এবং কতগুলা কর্ণ আছে সেটা বের করতে বলছে।
12টা বাহু থাকবে, বুঝছো? 12টা বাহু থাকা মানে সেটা 12 ভুজ, বুঝছো? 12 ভুজ মানে এরকম, এই যে 12টা বাহু মিলায়া ধরো 12, বুঝছো? অনেক অনেক, আমি সবগুলা দেখাইতেও পারতেছি না। এটা কেমনে সম্ভব? এটা অনেকগুলা বাহু হবে, বুঝছো? তো 12 ভুজ হওয়া, 12টা বাহু হওয়া মানে কিন্তু 12টা বিন্দু থাকবে, বুঝছো? শীর্ষবিন্দু কিন্তু ধরো 12টা থাকবে, বুঝছো? তো 12টা বিন্দু নিয়ে কতগুলা রেখা তৈরি করা সম্ভব আগে ওইটা বলো তো। আচ্ছা, রেখার প্রয়োজন নাই, তুমি আগে এটা দেখো। বলছে কতগুলা ত্রিভুজ তৈরি করা যাবে। তোমার কি মনে হয় না 3টা বাহু মিলে একটা ত্রিভুজ হয়? মানে যে কোনো 3টা মিলে কিন্তু একটা ত্রিভুজ হয়। তাই আমি বলতে পারি 12টা থেকে 3টা কতভাবে বাছাই করা যায়, সেটা 12C3, মানে এতগুলা ত্রিভুজ তৈরি হবে। এই যে অ্যান্সার কিন্তু এটাই অ্যান্সার। এবার বলছে তা থেকে নির্ণয় করো, ওকে করলাম। বলছে যে সমতল ক্ষেত্রটির কতগুলি কর্ণ আছে। কর্ণের অ্যান্সারটা কিন্তু একটু আগে আমি শিখাইছি, সেটা হবে 12C2। বাদ যাবে কত বলতো? বাদ যাবে 12, কারণ 12টা বাহু পাশে থাকবে, এই পাশের যে 12টা ওগুলা বাদ চলে যাবে। তো 12C2 এটা তুমি ক্যালকুলেট করে দেখো, এটা 66 আসবে, -12, অ্যান্সার হলো 54। এতগুলা কর্ণ তৈরি হবে, বুঝছো? আর 12C3 এটার মান কত বলতো? ক্যালকুলেটরেও করতে পারো, আর এমনিতে এইভাবে করা যায়। 12C2 মানে কি, 12 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এন্ড 12 মাইনাস 3 3 মানে 9 ফ্যাক্টোরিয়াল। এটা তুমি বসাইলে সম্ভবত 220 পাবা, বুঝছো? এটাই অ্যান্সার। তো এই কোশ্চেনটা দেখো, এটা আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন, এন্ড খুবই মজার কোশ্চেন। দেখো, 3টা দৈর্ঘ্য দিয়ে দিছে, দৈর্ঘ্যটা হচ্ছে 1 2 3 4, 4টা দিয়ে দিছে। এন্ড এই দৈর্ঘ্য বিশিষ্ট সরলরেখা দ্বারা কয়টি ত্রিভুজ গঠন করা সম্ভব, বুঝছো? তো যেহেতু ত্রিভুজ গঠন করতে বলছে, আমরা জানি একটা ত্রিভুজ তৈরি করতে 3টা বাহু লাগে, তাই না? আর এখানে বাহু আছে 4টা। তাহলে টোটালি অ্যান্সারটা এমন হওয়ার কথা, 4টা থেকে 3টা কতভাবে বাছাই করা যায়, 4C3। মনে হবে যেন এটাই অ্যান্সার। এত সংখ্যক উপায়ে বের করা যাবে, এবং এটার অ্যান্সার কত জানো? এটার অ্যান্সার কিন্তু হচ্ছে 4। তুমি ভাববা যে এটাই অ্যান্সার, কিন্তু এটা অ্যান্সার করবে তুমি ভুল করবা। ভুলটা এই জায়গায় দেখো, 4টা থেকে 3টা এতভাবে বাছাই করা যায়, এটা সত্যি। এখন তুমি একটু বাছাই করে দেখো তো। সাপোজ আমি ধরো একটা ত্রিভুজ এইভাবে নিলাম, সেটা 1 2 3 দৈর্ঘ্যটা এমন নিলাম। আরেকটা নিলাম 1 2 4। আরেকটা ধরো 1 3 4, 3টা নিলাম। আর কি সম্ভব? আরেকটা ধরো 2 3 4। এর চেয়ে বেশি কি পসিবল? ধরো এর চেয়ে বেশি মনে হয় যে 3টা করে বাছাই করা সম্ভব না, বুঝছো? এখন একটা মজার বিষয় দেখো, এখানে শুধু ত্রিভুজ তৈরি হবে কোনটা জানো? এখানে শুধু এইটা ত্রিভুজ হবে, বাকি 3টা কিন্তু ত্রিভুজ হবে না। কেন বলো তো? কারণ দেখো, 1 এবং 2 এই দুইটা যোগ করলে কত হয়? 1 এবং 2 যোগ করলে 3 হয়। সেটা কার সমান? অন্যটার সমান। তুমি তো 9 10 সম্ভবত 6 7 পড়ছো, যে ত্রিভুজ গঠন করার ক্ষেত্রে যে কোনো দুইটা বাহুর যোগফল অন্যটার চেয়ে বড় হইতে হবে। সমান হইলেও কিন্তু হবে না, বড় হইতে হবে। এখানে যেহেতু এই দুইটার যোগফল এটার চেয়ে বড় হচ্ছে না, তাই এটা ত্রিভুজ হবে না। এখানে দেখো 1 এবং 2 যোগ করলে কত হবে? 3। 3 কি 4 থেকে বড়? উত্তর হচ্ছে না, তাই এটাও ত্রিভুজ হবে না। এখানে 1 3 যোগ করলে কত হয়? 4। 4 4 এর সমান। বড় কি হয়েছে? বড় হয় না, এটা অ্যান্সার হবে না। এখানে দেখো 2 3 যোগ করলে কত হয়? 5। 5 কিন্তু 4 থেকে বড়, তাই এইটাই অ্যান্সার, বুঝছো? এটাই হচ্ছে জাস্ট ত্রিভুজ তৈরি করবে। এন্ড অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 1। তো এটা ছিল আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। আমরা নেক্সট ক্লাসে আরো সুন্দর সুন্দর কোশ্চেন সলভ করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরের ক্লাসে।